জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সানি মৃধা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে প্রায় ১.৫ লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। আইনশৃঙ্খলা রিভিউ সংক্রান্ত বৈঠকে এই নির্দেশ দেন তিনি। পরে প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম ও ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার জানান, নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন। গোয়েন্দারা যেন আরও সক্রিয় থাকে সে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে হটস্পট চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের রদবদলের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়েছে বৈঠকে। এছাড়া গোপালগঞ্জের বিষয়ে কমিটি তদন্ত করে জানাবে গোয়েন্দা তথ্যের দুর্বলতা আছে কিনা। সামনে যে ইলেকশন আসছে, ইলেকশনের যে প্রস্তুতি আমাদের কিরকম এবং সেই অনুযায়ী আমরা কি কি কাজ আরও করতে পারি জোরদারভাবে, সেগুলো নিয়ে আলাপ হয়েছে। প্রথম ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে এবং পুলিশের আইজি মহোদয় বলেছেন যে আগামী মাস থেকে ১.৫ লক্ষ পুলিশের ট্রেনিং হবে ইলেকশনের বিষয়ে। নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন। প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন, এই রদবদলটা কী প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের কোনো ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেজি অ্যান্ড জ্যাকবসনের সাথে বৈঠকে কথা বলেন তিনি। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেজি অ্যান্ড জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কথা বলেন তিনি। সন্ত্রাস বিরোধী লড়াই সরকারের শীর্ষে অগ্রাধিকার। এ ব্যাপারে জিরো টলারেন্স জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সর্বশক্তি দিয়ে দেশের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করা হবে। ৪০ মিনিটের বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া যুক্তরাষ্ট্র সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। সমন্বয়ক পরিচয়ে তরুণরা চাঁদাবাজি করছে, এটা কাম্য নয়। তাদের দেশ গঠন করতে হবে ন্যায্যতার ভিত্তিতে। রাজধানীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা বিষয়ক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদ হটানোর মূল লক্ষ্য দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ও ন্যায্যতা প্রতিষ্ঠা করা, তবে ১ বছরও সেটি সম্ভব হয়নি। বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে। তরুণ যুবক যারা বন্দে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে, তাকে দূর করে দিয়েছে দেশ থেকে, তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে। দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে ১ বছর সময়ের মধ্যেও আমরা একথা জোর গলায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করা অনেকেরই মুখ লুকিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দখলদার চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। নয়াপল্টনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী হেলালের ৫ম মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে অংশ নিয়ে মন্তব্য করেন রিজভী। নির্বাচন দিতে দেরি করায় সরকারের সমালোচনা করেন তিনি। যে সংস্কার করা দরকার, সেই সংস্কারের প্রতি সম্মতি সবাই তো জানিয়েছে, এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। কিন্তু এইটার কথা বলে, এটা ধোয়া করে নির্বাচনকে প্রলম্বিত করা, গণতন্ত্রই যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? প্রশাসন কেন নির্বিকার? আস্তে আস্তে তো ফলের বিড়াল বেরোচ্ছে। যারা এতদিন অট্টহাসি দিয়েছে তারা দেখছি ছবিতে, আজকের ছবিতে মুখ ঢেকে ঢেকে সব যখন ধরে নিয়ে যাচ্ছে তারা। তো এগুলো কাউকে বলতে হয়, বলবে যারা অন্যায় করছে তাদেরকে ধরুক। দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, চাঁদাবাজদের অভয়াশ্রম হবে না এনসিপি।
জুলাই পদযাত্রার ২৮তম দিনে ময়মনসিংহে পদযাত্রা ও সমাবেশে কথা বলেন তারা। সোমবার বিকেলে ময়মনসিংহ শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা শুরু করে এনসিপির নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন সড়ক ঘুরে নগরীর টাউন হল মাঠে শেষ হয় পদযাত্রা। পরে সেখান থেকেই শুরু হয় সমাবেশ। নতুন বাংলাদেশ গড়তে এনসিপির নেতাকর্মীদের পদে পদে বাধা দেওয়া হচ্ছে বলেও সমাবেশে অভিযোগ করেন কেন্দ্রীয় নেতারা। এনসিপি নতুন বন্দোবস্তের কথা বললেও যারা দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। এর আগে দিনের শুরুতে জামালপুর ডাকবাংলোয় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে সাক্ষাৎ করেন দলটির নেতাকর্মীরা। এনসিপির পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে ফৌজদারি মোড়ের সমাবেশ করেন তারা। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, কিন্তু দুঃখজনক বিষয় আমাদের নাম পরিচয় ব্যবহার করে এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকে এই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি গিয়া করবেন চাঁদাবাজি। এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। এই চাঁদাবাজের অভয় আশ্রম এনসিপি হবে না। আমরা জুলাই পদযাত্রায় নেমেছি কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি। নেতা কর্মীদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে, আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের সমস্যা সমাধান করুন, আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলুন। এই ময়মনসিংহবাসীর পক্ষে আপনারা আন্দোলন গড়ে তুলুন, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। চাঁদাবাজি রোধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, চাঁদাবাজরা যত শক্তিশালী হোক তাদের কোনো ছাড় দেওয়া হবে না। নির্বাচন সামনে রেখে আগস্ট থেকে ধাপে ধাপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি। আপনারা তো বড় করে রিপোর্ট দিচ্ছেন না যে গুলশানের কিন্তু চাঁদাবাজকে আমরা ছাড় দেই নেই, গুলশানের চাঁদাবাজকে ধরছি না, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় লোকই হোক এবং যত প্রভাবশালী হোক না কেন, কাকেই ছাড় দেওয়া হবে। ট্রেনিংটা, পুলিশের যে ট্রেনিং, এটা আমরা অগাস্ট মাস থেকে শুরু করব। আর কতদিনের টাইম ফ্রেম আসলে ধরা হচ্ছে? কিসের এই ট্রেনিংটা কতদিন ধরে চলবে? ট্রেনিংটা তো ধরো এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসবে, এক ব্যাচ যাবে, আরেক ব্যাচ আসছে, ইলেকশনের আগ পর্যন্ত। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ৩০ জুলাইয়ের মধ্যে মতামত চেয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সোমবার বিকেলে বৈঠক শেষে কথা বলেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। এর আগে সাংবিধানিক 4টি প্রতিষ্ঠানে নিয়োগ বিধিমালা ইস্যুতে একমত হতে না পেরে বৈঠক থেকে আধা ঘন্টা ওয়াকআউট করে বিএনপি। সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য আলাদা নিয়োগ কমিটি হলে নির্বাহী বিভাগ দুর্বল হবে বলে মনে করে দলটি, যদিও এর সমালোচনা করেছে জামায়াত ইসলামী ও এনসিপি। নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা সেই বক্তব্যটা আগেও দিয়েছি, আজকে হয়তো আবার দেব। সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। সরকারি দলের লোকেরা কখনো অ্যারেস্টেড হয় না। কেউ কেউ অ্যারেস্টেড হয় যখন তিনি বিরোধী দলে চলে যান, ঠিক আছে? তো এটা লুজ রাখতে হয় কেন, যে আমি দুর্নীতি যদিও করি আমার জন্য না ধরে। তো এইটা চাইলে দুর্নীতি চাই না, এই কথা তো মিলে না, ঠিক আছে? আমরা চাই এই পরিবর্তনে দুদক শক্তিশালী ভূমিকা পালন করবে। কোনো একটা দলের নীতি আদর্শ বা কোনো একটা দলের গঠনতন্ত্র ঠিক করার জন্য আমরা এখানে বসি না। আমরা গোটা জাতির প্রত্যাশার জায়গাগুলোকে কিভাবে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে পূরণ করা সম্ভবপর হবে সেরকম একটা কাঠামো বিনির্মাণের জন্যই কিন্তু আমরা এখানে বসেছি। আমরা এখানে সংস্কারের বিষয়গুলো নিয়ে কথা বলছি। যদি কারো কাছে মনে হয় যে পিএসসিকে, সরকারি কর্ম কমিশনকে, দুর্নীতি দমন কমিশনকে সেটা আগে যেভাবে নিয়োগ হতো সেভাবে নিয়োগ হলেই জাতির জন্য ভালো, তাহলে তারা সেটা যুক্তি দিয়ে উপস্থাপন করবে। 30শে জুলাই বুধবার দুপুর 12টার মধ্যে তাদের যদি কোনো সুপারিশ থাকে, পরামর্শ থাকে, পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো আমাদেরকে জানানোর জন্য আমরা আশা করছি যে এগুলোকে সমন্বিত করে টেক্সটটা ওই দিনই তৈরি করতে পারবো আমরা। ইতিমধ্যে আলোচনা যেহেতু অগ্রগতি হচ্ছে, যে সমস্ত বিষয়ে ঐকমত্য হবে সেগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে। ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হবে বলে আশা করে জামায়াত ইসলামী।
সোমবার দুপুরে জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং শিকের সৌজন্য সাক্ষাতে কথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সাক্ষাৎ শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। জানান মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করে দুপক্ষ। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে পোশাক শিল্প সহ নানা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কথা বলেন কোরিয়ান রাষ্ট্রদূত। আলোচনা করেন জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান নিয়েও। ক্ষমতায় গেলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও টেকসই উন্নয়নের দিকে নিয়ে যেতে চান সাংবাদিকদের জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। বিশ্বের একটা প্রধান তৈরি পোশাক শিল্পের রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের সারা দুনিয়াতে সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেছেন। সেক্ষেত্রে আমাদের এই রপ্তানির শুল্কতার ট্যারিফ সম্পর্কে বাংলাদেশের বিদ্যমান সমস্যাটা যাতে দ্রুত সমাধান করা যায় সে সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমরাও আশাবাদ করেছি। মেজর ইস্যুতে সংস্কার করে একটা ঐক্যমত্য পর্যায়ে পৌঁছবার জন্য সরকার যে সহযোগিতা করে যাচ্ছে, জামাতের প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে প্রতিদিন নিরবিচ্ছিন্নভাবে সেখানে সময় দিচ্ছেন। আমরা আশা করি একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে 18টি দল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে। এর আগে ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রধান করে 10 জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সেই 10 জনের পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণা করার কথা। এদিকে গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট 6টি কেন্দ্রে হবে ডাকসু নির্বাচন। সর্বশেষ 2019-20 সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয় 2019 সালে। 35 বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। রাকসু হল, সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি ভোট অনুষ্ঠিত হবে আগামী 15 সেপ্টেম্বর। নির্বাচন কমিশন জানিয়েছে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল হল প্রভোস্ট, রিটার্নিং ও চিফ রিটার্নিং কর্মকর্তা সহ ছাত্র সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এতে রাকসু নির্বাচন কমিশন সকলের উপস্থিতিতে তফসিল ঘোষণা করেন। ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ছাত্র প্রতিনিধি, পুলিশ, সাংবাদিক সহ সকলেই এই নির্বাচনে সহযোগিতা করবে বলে আশা নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনামুল হকের। আগামী 31 জুলাই নির্বাচনের আচরণ বিধি প্রকাশ করা হবে। খসড়া ভোটের তালিকা প্রকাশ হবে 6 আগস্ট। আচরণ বিধি প্রকাশ 31/7/2025 রোজ বৃহস্পতিবার। খসড়া ভোটার তালিকা প্রকাশ 6/8/2025 বুধবার। ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি 7/8/2025 ও 10/8/2025 থেকে 12/8/2025 বৃহস্পতিবার ও রবিবার থেকে মঙ্গলবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। 2024 সালে গণ অধিকার পরিষদের আয়, ব্যয়, উদ্বৃত্তের হিসাব নিয়ে অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছে দলটি। এতে 46 লাখের বেশি আয় এবং 45 লাখের বেশি ব্যয় হয়েছে বলে জানানো হয়। সোমবার দুপুরে নির্বাচন ভবনে প্রতিবেদন জমা দিয়ে সিএসির সাথে বৈঠক করে দলটির প্রতিনিধিরা। কমিশন প্রধানের সাথে বৈঠকে আওয়ামী লীগের শরিক 14 দল এবং জাতীয় পার্টির নিবন্ধন স্থগিত করতে আবারও দাবি জানায় তারা। গণ অধিকার সম্পাদক রাশেদ খান জানান, দলগুলোর কার্যক্রম স্থগিতের বিষয়ে সরকারের নির্দেশনার অপেক্ষায় কমিশন। তেমনটি জানিয়েছে সিএসি। যেমনিভাবে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, ঠিক একইভাবে যদি সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টি এবং 14 দলকে
নিষিদ্ধ ঘোষণা করা হয়, এর পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে। 3 আগস্ট ঢাকায় ছাত্র সমাবেশ করবে ছাত্রদল, তবে সমাবেশ স্থল নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। সোমবার সমাবেশস্থল হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনে আসেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা জানান, এনসিপিও একই দিনে শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা দেয় এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি সংগঠনটি। জানান, এনসিপির সাথে সমন্বয় করে সিদ্ধান্ত আসবে, তবে জনদুর্ভোগ এড়াতে কেন্দ্রীয় শহীদ মিনারেই সমাবেশ করতে চায় ছাত্রদল। সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকল ছাত্র সংগঠনের সম্মিলিত প্রয়াসে আমরা গণঅভ্যুত্থানের বাকবদলের দিন প্রোগ্রামও আমরা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা আগস্টের 3 তারিখের জন্য যে একটি ছাত্র সমাবেশ করার পরিকল্পনা আমরা নিয়েছি এবং সেটি জুনের 26 তারিখ, অর্থাৎ গত মাসের জুনের 26 তারিখ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর বরাবর একটি লিখিত চিঠির মাধ্যমে আমরা এটির অনুমতি আমরা পেয়েছি। ছাত্রদল আগে থেকেই এখানে কর্মসূচির জন্য অনুমতি নিয়েছে। তো সেই প্রেক্ষাপটে এই এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে, শীর্ষ নেতৃবৃন্দ সবাই আমার সাথে, আমি সভাপতি এবং সাধারণ সম্পাদক নাসিরের সাথে তারা বারবার যোগাযোগ করেছে। তারা আমাদের নিকট আবেদন করেছে যে তারা যেন এখানে সমাবেশটা করতে পারে। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ সহ পিএসসি সংস্কারের 2 দফা দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। দাবি না মানলে সচিবালয় ঘেরাওয়ের মতো কঠোর আন্দোলনের যাওয়ার হুঁশিয়ারি তাদের। সোমবার পিএসসি সংস্কার এবং চাকরিতে রাজনৈতিক পরিচয় নিয়োগের হস্তক্ষেপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বতন্ত্র রূপ দিতে হবে। একটি দল আবারও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করার ষড়যন্ত্র করছে উল্লেখ করে ছাত্রনেতারা বলেন, কোনো দলকে বিসিএস এর ক্ষেত্রে সুবিধা দেওয়া হলে আবারও জুলাই নামবে ছাত্ররা। 1 বছরও কোনো সরকারি কমিশন সংস্কার হয়নি এমন প্রশ্ন তোলেন অন্তর্বর্তী সরকারের প্রতি। আবারও একটি দল তারা রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা তাদের এই ষড়যন্ত্রকে রুখে দিতে প্রস্তুত আছি। এই পিএসসি সংস্কার না হয়, আপনারা না করেন, না করতে চান, তরুণরা কিন্তু আপনাদের সাথে থাকবে না। পিএসসি সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ, সুপারিশ ও রাজনৈতিক নিয়োগ বন্ধ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে একটি স্বতন্ত্র কমিটি থাকবে। এই 2টি দাবি 48 ঘন্টার মধ্যে পূরণের আলটিমেটাম জানানো হচ্ছে। তা না হলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচির দিকে যাব। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও আইসিইউতে 3 জন চিকিৎসাধীন আছেন। তাদের সবার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি জানান, ইনস্টিটিউটে সুস্থ হয়ে ওঠা 10 জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া হবে। এছাড়া সিঙ্গাপুরের চিকিৎসক দলটি আজ রাতে চলে যাবেন বলে জানান তিনি। এর আগে গত রাতে 14 বছরের শিশু ফারাবি আয়ান মৃত্যুবরণ করেন। এ নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 35 জনে। রাতে বার্ন ইনস্টিটিউট থেকে পরিবারের কাছে আয়ানের মরদেহ হস্তান্তর করা হয়। ক্রিটিক্যাল পেশেন্ট যে ছিল তাদের 4 জনের মধ্যে আয়ান গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস, তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। আর ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে, কিন্তু ওয়েদার প্লাস কয়েকদিন পরে আরেকটা ড্রেসিং হবে, এই সমস্ত কথা বিবেচনা করে ওনাদেরকে আমরা পরবর্তী ড্রেসিং করে আমরা বাসায় পাঠিয়ে দিব। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখীপুরের মেহনাজ আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বিমান বাহিনী। সোমবার দুপুরে উপজেলার
হতেয়া কেরানীপাড়া এলাকায় হুমায়রার কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানান বীরুত্তম সুলতান মাহমুদ বিমান ঘাঁটির উইং কমান্ডার আবদুল্লাহ আল মামুন। এ সময় হুমায়রার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে শোকাহত পরিবার সদস্যদের সাথে সাক্ষাৎ করেন উইং কমান্ডার। অনাকাঙ্ক্ষিত মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করে আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। পরে পরিবারটির সখীপুরের বিমান ঘাঁটি হুমায়রার নামে করার দাবি জানান। আমার একটাই প্রত্যাশা, আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। ঢাকা শহরে অন্ততপক্ষে ঢাকা শহরের মতো এই ঘনবসতিপূর্ণ জায়গায় যেন এই ধরনের ফাইটার প্লেন যেন আর চালানো না হয়। কারণ যতই সরকার বলুক যে আমাদের দুর্ঘটনা ঘটবে না, আসলে দুর্ঘটনার গ্যারান্টি তো কেউ দিতে পারে না। মেহনিজ আফরিন হুমায়রা, তার বিদায়ী আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। আপনারা দেখছেন বিমান বাহিনী সবসময় আপনাদের সবার পাশে আছে, সবসময় সহযোগিতা করছে এবং সবসময় থাকবে। এছাড়া বিমান বাহিনী একটা ডিজাস্টার সেল গঠন করছে, যেখানে বিমান বাহিনীর সদস্যরা 24 ঘন্টা সম্ভবত 12 ইউনিটের সাথে ডিউটি করতেছে এবং সবসময় আমাদের সাথে আছে। বিমান দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির সাথে চীনের একটি তদন্ত কমিটি যোগ দেবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর জরুরি সমন্বয় কেন্দ্রের পরিচালক এয়ার কমান্ডার মিজানুর রহমান। তেজগাঁও এভিয়েশন ইউনিভার্সিটিতে আয়োজিত বিমান বাহিনীর এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় দুর্ঘটনা সংক্রান্ত সকল তথ্য তদন্তের পরেই প্রকাশ করা হবে বলেও জানান তিনি। দুর্ঘটনা আহত ও নিহতদের পরিবারের সাথে বিমান বাহিনী একটি সমন্বয় সভা করেছে উল্লেখ করে পরিচালক বলেন, বিমান বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগের আহ্বান জানান তিনি। এদিকে মাইলস্টোন সকল ভবন বৈধভাবে তৈরি করা হয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম। স্কুলটা আলাদা বিবেচনায় কোনোভাবে প্রতিষ্ঠিত হয়নি। রাজক যদি প্রশ্ন করেন বা আপনাকে কোন ইঞ্জিনিয়ারিং রয়েছে আমি জানি না, আর সমস্ত ওইটার ভিতরে যত রকমের শুধুমাত্র ইঞ্জিন করতে তার রাজুকের অনুমোদন লাগে না, আর সমস্ত কিছু রাজুকের যথাযথ নিয়ম মেনে করা হয়, বেবিচকের হাইট বিবেচনা নিয়ে করা হয়েছে। প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদেরকে টার্মস অফ রেফারেন্সে আমরা নিয়ে আসব এবং এটা আমাদের বিমান বাহিনীর অপারেশনাল রিকোয়ারমেন্টে আমরা কিন্তু নিয়ে আসব। সো এটার কোনো কারণ নেই যে কোনো একটা বিষয় আমরা বাদ দিব। এটা মাইলস্টোন কলেজ হোক, অন্য কলেজ হোক, যে কোনো বিষয়ে এটা আমাদের তদন্তের পরিধিতে থাকবে এবং সেটা আমরা অ্যাড্রেস করব। মাইলস্টোন ট্র্যাজেডির পর স্বাস্থ্য খাতের দুরবস্থা দৃশ্যমান হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত লামিয়া আক্তারের সোনিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, পরবর্তীতে এমন দুর্ঘটনায় রাতে স্কুল ও বিমান বাহিনী সহ সকলে শিক্ষা নিতে হবে। এ সময় দুর্ঘটনার পেছনের কারণ উদ্ঘাটন করে আহত নিহত পরিবারের পাশে থাকার আহ্বান জানান তিনি। এছাড়া স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে আগামীতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান বিমান বাহিনীর বিএনপির এই নেতা। বাংলাদেশের স্বাস্থ্যসেবা কত দুর্বল সেটা তো আমরা দেখতে পাচ্ছি। একটা বার্ন ইউনিটি যারা একটা অ্যাক্সিডেন্ট কোপ করতে পারতেছি না আমরা, যেখানে সারা দেশে আমাদের বার্ন ইউনিট ছিল, ওগুলো বন্ধ হয়ে গেছে এখন। তো সুতরাং প্রথমে এই যে প্রাথমিক স্বাস্থ্যসেবার যে বিষয়টা আসছে, এটা তো আমাদের দেশে আমরা দিতে পারি না। এটা তো, এবং এটার আমাদের আগামী দিনে প্রত্যেকটি অ্যাক্সিডেন্ট তো এখানে এরকম 4টেও হতে পারে একদিনে, এখন তো একটা হয়েছে, এটাই কোপ করা যাচ্ছে না। তো এটা তো দুঃখের বিষয়। এগুলো প্রথমে স্বাস্থ্যসেবার একেবারে প্রাথমিক ব্যাপার এগুলো। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করার বিষয়ে সম্মতি দিয়েছে সরকার। সোমবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বোচ্চ আদালতের আদেশ অনুসারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 45 জন প্রধান শিক্ষকের বেতন 11তম গ্রেড থেকে 10ম গ্রেডে উন্নীত করার ধারাবাহিকতায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের জন্য এই বেতন স্কেল যৌক্তিক বিবেচনা করছে সরকার। এর আওতায় আসতে যাচ্ছে দেশের 65,502 জন প্রধান শিক্ষক। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গৃহীত উদ্যোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত এবং তাদের সামাজিক মর্যাদা সুসংহত করবে।
মাওলানা ভাসানী যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। পদযাত্রার অংশ হিসেবে সোমবার রাতে টাঙ্গাইলের সন্তোষ পৌঁছে ভাসানীর কবর জিয়ারত শেষে এ কথা জানান তিনি। এ সময় নাহিদ আরও বলেন, ভাসানী পিন্ডির আধিপত্যবাদের বিরুদ্ধে ও দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। জাতীয় নাগরিক পার্টি যে দর্শন তার মধ্যে মাওলানা ভাসানী রয়েছেন উল্লেখ করে জানান, ভাসানীর পথ অনুসরণ করে এনসিপি বাংলাদেশকে এগিয়ে নিতে চায়। এর আগে দলটি মাসব্যাপী পদযাত্রার 29তম দিনের কর্মসূচি উপলক্ষে সোমবার রাতেই টাঙ্গাইলে পৌঁছান দলটির নেতারা। সকালে সার্কিট হাউসের সামনে থেকে পদযাত্রা শুরুর পর নিরালা মোড়ে সমাবেশ করার কথা রয়েছে। মাওলানা ভাসানী যেই রাজনীতি করে গিয়েছেন, যেই স্বপ্নের বাংলাদেশ, যেই মেহনতি মানুষের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, জাতীয় নাগরিক পার্টিও সেই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সেই দায়িত্বের রাজনীতি নিয়েই মাওলানা ভাসানীর পথ অনুসরণ করেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে চাই। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় 30 আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ। আসামি পক্ষের শুনানিকাল সোমবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই আদেশ দেন। এর আগে সকালে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ 6 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জন আসামির পক্ষে 2 জন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় অভিযোগ গঠনের শুনানি 7 আগস্ট। এছাড়া লক্ষ্মীপুরে 5 জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ 2 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় গ্রেপ্তার 3 জনকে 1 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল 2। আবু সাঈদকে কিভাবে হত্যা করা হয়েছে, কিন্তু তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাঈদের সহযোগীদেরকে আসামি করে একটা মামলা দায়ের করছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাস্তায় নেমে জীবন দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান ও সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করে কথা বলেন তিনি। সোমবার দুপুরে ভিডিও বার্তায় যুক্ত হয়ে কথা বলেন তিনি। এ সময় 1 বছর পেরিয়ে গেলেও জুলাই সনদ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ। পরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় পেরিয়ে দেন আয়োজকরা। জুলাই পুনর্জাগরণ 2025 উপলক্ষে উপকূলীয় এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। চট্টগ্রাম নৌ অঞ্চলে অধীনস্থ বিভিন্ন সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ ও বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। সোমবার সকাল থেকে সেন্ট মার্টিন, পেকুয়া, কুতুবদিয়া, আনোয়ারা ও কাপ্তাই অঞ্চলে মেডিকেল ক্যাম্পগুলোতে চিকিৎসা নেন কয়েকশো রোগী। এ সময় বিনামূল্যে সেবা ও ওষুধ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন রোগীরা। ভবিষ্যতে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস নৌবাহিনীর। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সারা দেশে বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। সোমবার সকালে বরিশাল নগরীর স্টেডিয়ামে সেনাবাহিনীর 85টি ফিল্ড অ্যাম্বুলেন্স ইউনিট ও 23টি আরই ব্যাটালিয়ন এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। সকাল 9টা থেকে দুপুর 2:30টা পর্যন্ত চলে কার্যক্রম। এ সময় প্রায় 5 শতাধিক দরিদ্র মানুষের চিকিৎসা সেবা গ্রহণ করেন। এদিকে কুমিল্লা নগরীর শাকতলা এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর 33টি পদাতিক ডিভিশন। এ সময় প্রায় 1,500 অসহায়, গরিব ও অসুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও
ওষুধ বিতরণ করা হয়। এছাড়াও শেরপুরে শ্রীবরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া। ১,০০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি ১৫০ জনকে চশমা প্রদান করা হয়। সরকারি জমি দখলের অভিযোগে সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও কর্মশালার নামে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক সিএসসি একে নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। সোমবার বিকেলে ব্রিফিংয়ে তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, সরকারি জমি গত ১৬ বছর ধরে দখল করে রেখেছিলেন সাবেক সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা। এমন অভিযোগের প্রেক্ষিতে ইলিয়াস মোল্লা ছাড়াও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সাবেক ও বর্তমান ৪ কর্মকর্তার বিরুদ্ধেও মামলা করেছে দুদক। এছাড়া কর্মশালার নামে ৭.৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে নির্বাচন কমিশনের সাবেক সিএসি একে নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। এক প্রশ্নের জবাবে আক্তার হোসেন বলেন, চাঁদাবাজির বিষয়টি দুদকের এখতিয়ারভুক্ত নয়, তবে যদি কেউ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে থাকেন তাহলে সেই বিষয়টি দুদক দেখবে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে অনুসন্ধান করতে দুদকের কোনো বাধা নেই বলেও জানান তিনি। ৩৭ কোটি ৪৪ লক্ষ টাকা আত্মসাৎ এবং মূল আসামি অভিযোগ সংশ্লিষ্ট মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লাকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে অন্যান্য আসামিগণের আইনের নির্দেশ অমান্য করে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অপরাধ করার বিষয়টি অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার সচিব ও অন্যান্যদের বিরুদ্ধে নীতিমালা ছাড়া ভুয়া প্রশিক্ষণ দেখিয়ে বাংলাদেশ নির্বাচন কমিশনের ৭ কোটি ৪৭ লক্ষ ৫৭ হাজার টাকা খরচের মাধ্যমে সরকারি অর্থের ক্ষতি সাধন সহ অন্যান্য অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চাঁদাবাজির বিষয়টা দুদকের এখতিয়ারভুক্ত নয়, তবে যদি কেউ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে থাকেন সেই বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত। তো এই বিষয়ে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে সে বিষয়ে আমাদের অনুসন্ধান করতে কোনো অসুবিধা নেই। বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনে ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক চেতনার উপর হস্তক্ষেপের আশঙ্কা হেফাজতে ইসলামের। সোমবার দলটির উদ্যোগে অনুষ্ঠিত গোলটেবিলে আলোচনায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ একাধিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান বক্তারা। এ চুক্তি বাতিল না হলে দেশব্যাপী প্রতিবাদের হুঁশিয়ারিও দেন তারা। আপনাদের মতো ধীশক্তি সম্পন্ন আলেম ওলামারা যতক্ষণ থাকবেন, আমরা সবাই মিলে সবাইকে নিয়ে বসবো। এই কমিশনের সরকার যে অন্যায়টা করেছে, আলাপ আলোচনা ছাড়া এই ধরনের কমিশনের সাথে চুক্তি করেছে, এখন চুক্তি করতে হবে সরকারকে আমাদের সাথে। তার সরকার মানবাধিকার লঙ্ঘন করবে, তার সরকার আমলে এটা তো তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারত। সেইটা না করে তারা যে বিপদটা ডেকে আনছে, এইটার যত ইতিবাচক দিক থাকুক তার চেয়ে নেতিবাচক দিক এবং ভয়ঙ্কর দিক আমার কাছে বেশি মনে হচ্ছে। আমাদের দেশের সংস্কৃতির যাতে বিরুদ্ধ কোনো ব্যক্তি বা আমাদের ধর্মীয় সেন্টিমেন্টের বিরুদ্ধে কোনো ব্যক্তি যাতে এখানে নিয়োজিত না হয় সেই বিষয়টা সরকার মনোযোগ দেবেন। মানবাধিকার সংস্থা মুসলমানদের স্বার্থে কাজ করবে না, মুসলিম রাষ্ট্র বাংলাদেশের স্বার্থে কাজ করবে না, তারা তাদের স্বার্থে কাজ করবে, ইসলামের বিরুদ্ধে তারা কাজ করবে। কমিশনের অফিস খোলার জন্য আমরা হেফাজতে ইসলাম বিরোধিতা করতেছি, আমরা কোনো মতেই সম্মতি দিতে পারি না। শরীয়তপুরে আফতাব উদ্দিন আবির নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তরুণের বাসা থেকে উদ্ধার করা হয় বোমা তৈরির সরঞ্জাম। পুলিশ জানায়, শনিবার রাতে ডামুডা পৌরসভার বিশাকুড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাশকতার প্রস্তুতির গোপন খবরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে। সোমবার ওই মামলায় তাকে শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। প্রায় ২৮ ঘন্টা পেরিয়ে গেলেও গাজীপুরের ম্যানহোলে নিখোঁজ নারীর সন্ধান না পাওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে
জনতা। এদিকে উৎসুক জনতার বিশৃঙ্খলা ও মব সৃষ্টির অভিযোগ তুলে উদ্ধার কাজ স্থগিত করেছে ফায়ার সার্ভিস। সোমবার রাত 8:45টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। এর আগে নিখোঁজ নারীর সন্ধান না পাওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। এক পর্যায়ে অবরোধ তুলে নেওয়া হয়। খানিক পর আবারও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করলে বিশৃঙ্খলা ও মব সৃষ্টির অভিযোগ তুলে উদ্ধার কাজ স্থগিত করে ফায়ার সার্ভিস। এর আগে রোববার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেটের এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে উন্মুক্ত ম্যানহোলে পড়ে মুহূর্তে হারিয়ে যান ওই নারী। সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। টানা 5 দিন সংঘাতের পর তাৎক্ষণিকভাবে নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়। সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানীর পুত্রাজায়ায় প্রধানমন্ত্রী সরকারের বাসভবনে যুদ্ধবিরতি নিয়ে বৈঠকে অনুষ্ঠিত হয়। এ সময় থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাইচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত সাক্ষাৎ করেন। চলমান উত্তেজনা হ্রাস, শান্তি ও নিরাপত্তা পুনরুদ্ধারের এটিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, যা স্থানীয় সময় মধ্যরাত থেকে কার্যকর হবে। অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের মধ্যে 5 দিনে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারান 35 জন। এছাড়া সংঘাত ও আতঙ্কে বাস্তুচ্যুত হয়েছে দুই দেশের 2.5 লাখের বেশি মানুষ। ইউক্রেনের যুদ্ধ শেষ করতে রাশিয়াকে 10 থেকে 12 দিনের সময় বেঁধে দিয়েছে যুক্তরাষ্ট্র। স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় এ কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, ইউক্রেন যুদ্ধ সমাপ্তির বিষয়ে কোনো অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না, তাই অপেক্ষা করার বদলে চুক্তিতে পৌঁছাতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। মঙ্গলবার নাগাদ আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। ডেডলাইনের মধ্যে চুক্তিতে না পৌঁছালে রাশিয়ার উপর শুল্ক কিংবা নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এর আগে গেল 14 জুলাই ইউক্রেনের যুদ্ধ নিয়ে চুক্তিতে পৌঁছাতে রাশিয়াকে 50 দিনের সময় বেঁধে দেন ডোনাল্ড ট্রাম্প। এ সময়ের মধ্যে ইতিবাচক ফল না আসলে রুশ পণ্যে 100% শুল্ক আরোপের হুমকিও দেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এবার গুপ্ত হত্যার হুমকি দিল ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজে। বিষয়টি নিশ্চিত করেছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদুলু। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একটি বিমান ঘাঁটি পরিদর্শনকালে কথা বলেন তিনি। বলেন, খামেনি যদি তেল আবিবকে হুমকি দিতে থাকে তবে ইসরায়েলও আরও ভয়াবহ রূপে ইরানের উপর আঘাত হানবে। সে সময় খামেনিকে স্বৈরাচার বলে উল্লেখ করেন ইসরায়েলের এই মন্ত্রী, যদিও তেহরানের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠী আক্রমণের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর অভ্যুত্থান নেতা আহমেদ আল শারার অধীনে আগামী সেপ্টেম্বরে হতে যাচ্ছে সংসদ নির্বাচন। 15 থেকে 20 সেপ্টেম্বরের মধ্যে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে পিপলস অ্যাসেম্বলি নির্বাচনের উচ্চতর কমিটির প্রধান মোহাম্মদ তাহা আল আহমদ। সংসদে 210টি আসনের 1/3 অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারা কর্তৃক নিযুক্ত হবেন। এছাড়া বাকিরা ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন বলেও জানান তিনি। সশস্ত্র বেদুইন গোষ্ঠী এবং দ্রুজ ধর্মীয় সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে উত্তেজনায় সম্প্রতি আহমেদ আল সারা প্রশাসনের প্রতি গভীর বিভক্তির মধ্যে নির্বাচনের ঘোষণা এলো। এবার খেলার প্রসঙ্গ। মারধরের অভিযোগে ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানা অভিযোগ দায়ের করেছে তাসকিনেরই এক বন্ধু। মডেল থানার ওসি সাজ্জাদ রোমান বলেছেন, ঘটনার তদন্ত চলছে। এদিকে বিসিবির পরিচালক ইফতেখার মিঠুর বক্তব্য, তদন্ত শেষে তারা করণীয় ঠিক করবেন। আর ফেসবুক পোস্টে তাসকিনের অনুরোধ জানিয়েছেন গুজবে বিভ্রান্ত না হওয়ার। বাদী সিফাতুর রহমান সৌরভ থানায় অভিযোগে বলেন, তাসকিন নিজেই ফোন করে তাকে গাড়িতে ডেকে তোলেন। এরপর সেখানেই তাকে কিল ঘুষি দিয়ে জখম করা হয়। এ সময় বাদীকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ এসেছে তাসকিনের বিরুদ্ধে। রবিবার রাতে মিরপুর 1 এলাকায় এই ঘটনা ঘটে। এরপর রাতেই মিরপুর মডেল থানায় জাতীয় দলের এই তারকার বিপক্ষে জিডি করা হয়। থানা থেকে এরই মাঝে জিডির তথ্য নিশ্চিত করা হয়েছে। সেই সঙ্গে ঘটনার প্রাথমিক তদন্ত চলছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে ফেসবুক পোস্টে তাসকিন আহমেদ অভিযোগের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত। আশা করি সত্য এর সাথেই থাকবেন। সত্য কখনো মিথ্যা হয় না, আর কোনো ব্যবস্থা গ্রহণের আগে তদন্তের শেষ পর্যন্ত অপেক্ষা করতে চায় বিসিবি।
আমরা আসলে সত্যতা আছে কিনা, তার সঙ্গে আরো বন্ধু বান্ধব ছিল, তারা কে মারছে বা কে করছে, তাসকিন করছে, তার সঙ্গে আরো বন্ধু ছিল, রকি বা অনেকে ছিল, ইশতিয়াক ওদের বন্ধু ছিল। আসলে কি প্রকৃত ঘটনা কি এটা আমরা জানার চেষ্টা করতেছি। আমরা দেখি, তারপরে এটা আলোচনা সাপেক্ষে আমরা ইনভেস্টিগেশন করব। কমিটি ক্রিকেট অপারেশন বলেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন, উই উইল টেক ইট ভেরি সিরিয়াসলি। এটার আউটকামটা আগে আমরা বুঝে নিই কী হয়েছে, তারপরে নেক্সট কোর্স অফ অ্যাকশনে যাব আমরা। বিপিএলের আগামী আসরে মার্কেটিং ও ব্র্যান্ডিংয়ের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছে 5টি প্রতিষ্ঠান। এক বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেছে বিসিবি। যাচাই বাছাই শেষে চূড়ান্ত করা হবে প্রতিষ্ঠানের নাম। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি স্থানীয় ও বাকি 4টি আন্তর্জাতিক। আইপিএল, পিএসএল সহ বিশ্বমানের লিগে কাজ করার অভিজ্ঞতা আছে প্রতিষ্ঠানগুলোর। চলতি মাসের শুরুতেই বিপিএলের কৌশলগত বিজ্ঞাপন, ব্র্যান্ডিং ও বাণিজ্যিক পরামর্শদাতা নিয়োগের দেওয়ার জন্য আগ্রহপত্র আহ্বান করে বিসিবি। 26 জুলাই ছিল আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ। আবেদনকারী 5 প্রতিষ্ঠানগুলো হলো অ্যাপেক্স স্পোর্টস কনসালটেন্সি, আইএমজি, রিয়েল ইম্প্যাক্ট, আইপিজি ও ট্রান্সপোর্ট গ্রুপ। বিপিএল গভর্নিং কাউন্সিল কর্তৃক আবেদনপত্র মূল্যায়ন শেষে মনোনীত প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হবে। ভারত ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী 31 জুলাই। ওভালের সেই ম্যাচকে সামনে রেখে দুই দলই নিজেদের স্কোয়াডে এনেছে পরিবর্তন। ম্যানচেস্টারের চতুর্থ টেস্ট শেষ হওয়ার একদিন পরে ইংল্যান্ডের স্কোয়াডে যুক্ত হয়েছে জেমি ওভারটন। ওভাল টেস্টের পেস বিভাগে শক্তিশালী করতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্ত। ম্যানচেস্টার টেস্টে লম্বা স্পেলে বোলিং শেষে অসুস্থতে ভুগেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। অন্যদিকে এরই মাঝে টানা 4 টেস্টে খেলেছেন ক্রিস ওয়াকস। এসব বিবেচনায় জেমি ওভারটনকে শেষ টেস্টে দলে যুক্ত করেছে ইসিবি। অন্যদিকে ভারত দলে এসেছেন উইকেটরক্ষক ব্যাটার নারায়ণ জগদীশান। নিয়মিত উইকেটরক্ষক ঋষভ পন্থের ইনজুরিতে দলে এসেছেন তিনি। যুব হকি বিশ্বকাপে দলে বিকেএসপির খেলোয়াড়দের ছাড়া একমাত্র বাইরের খেলোয়াড় হিসেবে দলে সুযোগ পেয়েছেন নাজমুস সাকিব। দলে সুযোগ পেয়েই জানালেন নিজের অনুভূতি। এর আগে বয়স ভিত্তিক দলে খেলেও বিশ্বকাপে খেলাকে সবচেয়ে বড় অর্জন মানছেন তিনি। পুরান ঢাকার আমি ছেলে, আর এটা আমার জন্য অনেক গর্বের। শুধু আমার জন্য পুরো বাংলাদেশের জন্য গর্বের। বাইরের থেকে একমাত্র আমি চাবো যেমন আগামীতেও বাইরের প্লেয়ার যেমন ভালো পারফরমেন্স দিয়ে ক্যাম্পে থাকতে পারে এবং টিমেও থাকতে পারে। লাস্ট আমি 2nd ডিভিশন খেলেছি, তারপর যুব হকি ঢাকা জেলায় খেলেছি, তারপর আপনার ঢাকা ডিভিশনের ক্যাম্পে ছিলাম, বাট টিমে জায়গা করতে পারি। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।